আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরও কিছু ইনফরমেশান সংযোগ করতে যাচ্ছি, কাইন্ডলি নোট করে নেবে। আসলে কালকে যখন বলেছিলাম যে আল্লাহ এইভাবে দুই হাত দিয়ে আমাকে রাত্রে ডাকলেন 2016 সালে, জাস্ট ইউএস প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রাক্কালে, যে রেজাউল এক ডাকে আমি উঠে গেলাম, উঠে সেলিব্রেশন করলাম। সেলিব্রেশন করার পর আল্লাহ কিন্তু বলেছিলেন ঘুমাও। আমি বলেছিলাম ওকে। এই ঘুমাও এবং ওকে এটা গতকালকে বলা হয়নি। আসলে আল্লাহ সেলিব্রেশনের কারণ কি ছিল? কারণ ছিল যে তুমি তোমার লাটভিয়ান গার্লফ্রেন্ডের দ্বিতীয় ভিজিট ডিসক্লোজ করে তুমি ডোনাল্ড ট্রাম্পকে মানে ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশানে পাশ করাতে যাচ্ছ, মানে তুমি উইন করতেছো। সেই রাত্রেও আমি উইন করেছি। যখন গোয়েন্দাদের মধ্যে একটা রেস হয়, তখন আমি আমার টুইটটা দিয়ে উইন করলাম কি না সেটা নিয়ে একটা রেস চলে। তো টুইট অনেক সময় একটা নয়, একাধিক বা 4টা 5টা 6টা 10টাও টুইট করেছি। তো ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সংকেত এটা ইন অ্যাডভান্স, সেটার সেলিব্রেশনই আল্লাহ করতে এসেছেন। আমি যদি বলি ওই পার্টিকুলার রাতে যে নির্বাচনের কয়দিন, আমার তো মনে হয় বন্ধের আগে, ইলেকশন অ্যানাউন্সমেন্ট বন্ধের ঠিক আগেই এটা। ওদের দেশেও ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনও বন্ধের 2 দিন থাকে। তো সেক্ষেত্রে উনি ওই পার্টিকুলার রাতে আমার উইন ছিল যে আমি ওটা ডিসক্লোজ করে ওই 36 জন মহিলা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে টাকা নিয়েছে, রেপ করেছে ইত্যাদি ইত্যাদি এমন টাইপের অভিযোগই দিচ্ছিল। আর আমার পিএনসি টাকা ড্রপ করেছে এবং রাগ করে চলে গেছে, সে আমার কাছে টাকা চেয়েছিল, এটাও এমন ধরনেরই, যার ধরনের আমার এই ডিসক্লোজার দিয়ে আমি ওই 36 জন মহিলা যে অভিযোগ এনেছিল সেটাকে ক্রাশ করে দিয়েছি। আর সেটার মধ্য দিয়ে ইউরোপ, আমেরিকা, ইউকে, যেখানে আমি ছিলাম, লক্ষ লক্ষ মানুষ সেটা জানতে পেরেছে। তো এটা আপনারা জানতে হবে। এখানে চিল্লাচিল্লি একটু কম করো। এনিওয়ে, এই যে পাশের নিচের থেকে পোলাবাইন এসে ওই শাটার এমনভাবে তোলে, আসলে কিছু বলাও যায় না, নিচে তাদের ব্যবসা আছে। এনিওয়ে, তো ওই সেলিব্রেশনের কারণটা আমার মনে হয় আমি এখানে বোঝাতে সক্ষম হয়েছি যে এটা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের ইন অ্যাডভান্স একটা সংকেত ছিল, এবং পার্টিকুলারতে আমার বিজয়ের কথাই ছিল, সেই জন্য আল্লাহ খুশি ছিলেন। এটা আমি আসলে একটা জিনিস আমি যেটা গতকালকে দিয়েছি, সেটা আমি যখন নিজে শুনছিলাম তখন আমার উপলব্ধি হলো যে আরে আগে তো আল্লাহ বলেছিলেন ঘুমাও, এবং আমি বলেছিলাম ওকে, তারপর এমন ঘুম আসলো 7টা পর্যন্ত মনে হয় জীবনে এরকম ঘুমানো আর ঘুমাই নাই। তো এটা সেই জন্য অ্যাড করলাম। আরেকটা জিনিস দরকার আছে। আমার বোনকে যখন আমার ভাই হয়তো রিমোট ইউজ করেছেন কিনা সেটা আমাকে দেখায়নি, হয়তো এমনও আছে উনি আসছেন উপরের থেকে, প্রযুক্তি ব্যবহার হয়েছে, ওকে ও কবর থেকে উঠে ওনার সে যে লিফটের মতো লিফটের কথা বলছি, সেটাতে আসলে তো এটার নাম লিফট না, অন্য কিছু, সেটা আমি এমনও একটা লিখেছি আগে, কিন্তু আপাতত লিফটের মতো যেহেতু লিফটে বলে থাকি। তো ও যখন প্রথমে উঠতে বললো সরেন না, কিন্তু ওইখানে গিয়ে বলল, যখন এটা দেখছে যে কাছে নামবে, বলল চলে আসছি, সরেন না দিয়ে শুরু হলো, আর কাছে যখন কাছাকাছি গিয়ে পৌঁছতো তখন বলল চলে আসছি।
আমার মনে হলো এটা নিয়ে আমাকে কিছু একটা বোঝাতে চেয়েছেন যে আমরা মৃতদেহটা কীভাবে উঠিয়ে নেওয়া হয় এবং কোথায় নেওয়া হয়, এই জিনিসটা চলে আসছি দ্বারা একটা কিছু বোঝাচ্ছে। আপনারা এটা ভালো করে বুঝবেন এবং গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন, কারণ সবাইকে মরতে হবে। আল্লাহ অনেকভাবে উঠায় নেন, অনেক সময় সিস্টেম দিয়ে উঠে নিতে পারেন। আর এইভাবে আসলে আপনজনদের জন্য আপনজনই পাঠান। আমার বড় ভাই যদি বোনের আত্মা নেয় তাহলে আপনজনই উনি। আমার আত্মাও হয়তো আমার আব্বাকে পাঠাতে পারে, আমার বড় ভাইকে পাঠাতে পারে, আপন আরও চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচা, এমন কাউকে পাঠাতে পারে যে রিলায়েবল এবং সেখানে দক্ষ, সেখানে কিছু ট্রেনিং দিয়ে তো পাঠাবে। হুট করে তো আর যারা ভালো ড্রাইভিং পারে, আমার বড় ভাই ভালো ড্রাইভিং পারে, উনি বিদেশেও গাড়ি চালাইছেন এবং দেশে এসেও গাড়ি ড্রাইভ করতেন। তো এই জন্য এখান থেকে আসা, এইভাবে যাওয়া, একটু চিন্তা করলে এটা আসে। এনিওয়ে, এই দুটা জিনিস আমি আশা করি আপনাদেরকে অ্যাড করতে পারলাম। আর যে বাদামি বর্ণের যে 4টা ডট, সেটা সম্পর্কে আমি বলেছিলাম এর আগে যে 3টা একরকম, একই সমান, কিন্তু একটা অসমান। এই একটা নিয়ে সেখানে লাগালাগি হচ্ছে একটু। 3টার মধ্যে একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত অলরেডি বুকিং হয়ে গেছে। হ্যাঁ, এবং ছোট যেটা, ওই যে আমি যেখানে হুন্ডা রেখেছি 9 সেগুন বাগিচা, ইস্টার্ন হ্যাভেন সেগুন বাগিচা। তো ওই মহিলা, উনি ওনার থেকে আমি কিছু টাকা এনেছি। উনি আমার অফিসে আসতেন, উনি আইএলসি ইনস্ট্রাক্টর ছিলেন, উনি এল্ডারলি। আমি ওনার বাসায় যেতাম বলে ওনার ইয়াটা খালি ছিল বলে হুন্ডাটা এখানে রেখেছি, এবং সেফ ফিল করেছি বলে এটা রেখে লন্ডনে গিয়েছি। ওপরে লক করে ওপরে কাভার দিয়ে, ভিতরে কিন্তু এটার ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স কপি ছিল। তো উনি আবার আমাকে, আমি যখন লন্ডন থেকে আসতাম, আবার আমার যখন স্পট এডমিশন হতো, ফরেনার আসতো, উনি আসতেন, ওনার সাথে একদম জয়েন্ট সেক্রেটারিও আসতেন, ওই বিল্ডিংয়ে থাকেন। তো ওই জব্বার ফারুক, উনি কোন মন্ত্রণালয় ছিলেন লাস্ট আমি জানি না, বাট হি ওয়াজ এ রিটায়ার্ড জয়েন্ট সেক্রেটারি, আই মিন রিটায়ার্ড পার্সন ছিলেন। তো এখন এর আগে আমি বলেছিলাম ওই যে হাসি এবং হাসির মা, হাসি হতে পারে না, কারণ হাসি তো ফাইন্যান্সিয়ালি ইনভলভ নয়, হাসির মা ফাইন্যান্সিয়ালি ইনভলভ। তো কিন্তু হাসির মা আমার জন্য রান্না করে নিয়ে আসতেন। আর যে এল্ডারলি মহিলা, ওনার সাথে আমি বাইরে খেতাম, ওনার বাসাও খেয়েছি আমি, এবং অনেক সময় আমার জন্য রান্না করে পাঠাতেন। দেখা যায় কই মাছ দিয়ে রান্না করেছেন, আমার স্টাফ পাঠাতাম, ও ভাত তরকারি নিয়ে আসতো, আমার অফিসে নিয়ে আসতো। সেগুন বাগিচা তো কাকটাল মোড়ের কাছেই, এ হয়তো 10-15 মিনিটের পথ, 5 মিনিটের পথ। তো এখানে এই যে ছোট্ট যেটা, ওই এল্ডারলি মহিলা আর এই মুগ্ধার দিকে সবুজ বাগ এলাকায় বা বাসাবো এলাকায় হাসি এবং হাসির মা, হাসিকে এক দল, হাসির মাকে আরেক দল, এবং সে এল্ডারলি ওনার জন্য আরেকজন। সেটাও এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। আপনারা মনে রাখবেন জিনিসটা, ওই প্রথম তিনটা 3 দল, আর এই লাস্টেরটা নিয়ে এখানে একটা খেলা চলতেছে গত কয়েকদিন ধরে। তা আমাকে এটা কারেকশানও দিয়েছে ওপর থেকে যে সেটা তো এল্ডারলি হবে, তুমি যেখানে হুন্ডা রাখছো তোমার হুন্ডা নিয়ে সেই জড়িত, তোমার হুন্ডার সাথে, এবং তোমাকে ট্রাবল দিছে কারণ তোমার সে মাহবুব লোকটোক নিয়ে আসছে। হ্যাঁ, একমাত্র আইভি আসে নাই, তোমার সেই ফার্স্ট যেটাকে লাল, তোমার যে কোটিতে লাল, যাকে লালটাই তো সবচেয়ে বড় ডট ছিল, বড় ডট দেখাইছে, এবং আইবিকে সেই হিসাবে সম্মানিত করেছে, কারণ আইবি যায় নাই কোথাও। আইবি, শি ওয়াজ ফেথফুল, রিলায়েবল, ট্রাস্টেড, এবং আমি কি বলবো, সেই জন্য আল্লাহ তাকে পরীক্ষাপূর্বক এটা দিয়েছেন আমি বলবো। কারণ আইবি না থাকলে আমারও চরম সমস্যা হতো, স্টাফ আসতো না আমার অনুপস্থিতিতে, কারণ এখানে আমার আপন কেউ নাই। ওই জন্য
আইবি ওই সুযোগটা আল্লাহ থেকে ওই জিনিসটা পেয়েছে যে আমার মান সম্মান রক্ষা করেছে। কিন্তু আইবির কালারটা রেডটা কেন আমি জানি না, সেটা হয়তো আস্তে ধীরে আরও বের হবে। রেড দিয়ে হঠাৎ যে নেগেটিভ তা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, আইবি আমাকে কিছু টাকা দিয়েছে প্রথমে, আই ডিডন্ট রিটার্ন ইট, নাম্বার ফার্স্ট। আইবি আমার এখানে ম্যানেজার ছিলেন যখন, এবং আইবি আমার একটা পুরুষ ম্যানেজার, সে আমার ছোটো ভাই আমাকে কিছু গার্মেন্টসের কাপড় দিয়েছিল। এখানেও গার্মেন্টসের কিছু কাপড় আমি এনেছি, আমি পাইকারি দিই আর কি, কয়েকটা দোকানে ক্রেডিট দিই, 5,000, 10,000, 12,000 আস্তে ধীরে হয়তো আমাকে দেয়। মানে রেজাউল অ্যান্ড মাদার ক্যাপে, তো ক্যাপে তো চালু হয় নাই, কাস্টমার নাই, ওইটা এমনি এনে রেখেছি। নিচে কয়েকটা দোকানে দিচ্ছি আমি, 8-10টা দোকানে, ওইদিকে কিছু দোকান, আর আমার এই বিল্ডিংয়ে আছে 4-5টা দোকান। তো খুব যে একটা ইনকাম তা কিন্তু নয়। হ্যাঁ, আমার ভগ্নিপতি আছে চিটাগাং, আমি ওর থেকে নিয়ে আসি, আমার ভাইয়ের গার্মেন্টসে যাই, হেসবি ফ্যাশন, এটা আমাদের পারিবারিক গার্মেন্টসই। তো ওদেরও কালেকশন আছে অবশ্য। এনিওয়ে, আমারও চিটাগাং আর ঢাকা আরেক কাজিন আছে, চাচাতো ভাই সবুজ, সেও গার্মেন্টস লাইনে দীর্ঘদিন কাজ করছে। তো এক সময় এই হাসেম উত্তরার একটা দোকানে কিছু ক্রেডিট দিয়েছিলাম মাল, এই 20,000, 30,000, 10,000 এরকম। সেই 10,000 নিয়ে আসছিল, এনে সে অফিসের বেতন সহ সেই টাকাগুলো নিয়ে গেছে। টাকা নিয়ে গিয়ে আমি যেহেতু ছিলাম না, তখন আমি আমার এক বন্ধুকে ফোন দিলাম, তেজগাঁও থানায়, সে এসআই প্রশান্ত। এই প্রশান্তর বাড়ি চিটাগাং লোহাগাড়ায়। এই চট্টগ্রাম কলেজে যখন পড়ি তখন প্রশান্ত আমার সাথে পড়তো, এবং এরপরে এর আগে হয়তো শাহবাগ থানা ছিল, রমনা থানা ছিল, কোথাও ছিল, এবং একটা পর্যায়ে সে র্যাবেও ছিল। র্যাব থেকে পরে এসে চট্টগ্রামের বাকুলিয়া থানা ছিল হয়তো, এখন মনে হয় নোয়াখালী বা কোথাও। পুলিশরা তো আর এক জায়গায় থাকে না। তো প্রশান্ত তখন তেজগাঁও থানা। আমি লন্ডন থেকে ফোন দিলাম যে, প্রশান্ত তুমি আমার অফিসে একটু যাও, আমার একটু সমস্যা হচ্ছে, এই ব্যাপার। প্রশান্ত বাইক আছে, আমি তার বন্ধু, তার সাথে চট্টগ্রাম কলেজ 3 বছরের অনার্স কোর্স, আমাদের 6 বছর লেগেছে। তো এর মধ্যে একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, যেহেতু রেজাউল হুদা ফোন করছে আসতে হবে, সে আসলো আমার অফিসে, দেখে গেল। এবং আমার ম্যাডাম, এই যে আইবি, ওকে নিয়ে, এবং আমার চাচাতো ভাই যে সবুজের কথা বললাম, যার বাসায় আমি মাঝে মধ্যে মিরপুরে থাকতাম, মিরপুরে বাসা নেওয়ার কারণ হলো এই সবুজের বাসায় থেকেই কিন্তু ওই খালেদা জিয়ার ম্যাডামের যে জানাজা হলো, আমি ওর বাসায় সেদিন ছিলাম, মাঝে মধ্যে ওই বাসাও থাকতাম, এমনি সাবলেট থাকি। তো এই সবুজ সহ, আইবি ম্যাডাম সহ রমনা থানা গিয়ে প্রশান্তের সাথে গিয়ে, ওর নাম আবুল হাসেম, ওর বিরুদ্ধে জিডি করলো, মানে আইনি ব্যবস্থা নিল আর কি, ইনিশিয়াল যেটা। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আইবি ম্যাডাম শুধু ডিউটিফুল ছিল না, রিলায়েবল ছিল, দ্য মোস্ট রিলায়েবল ওয়ান টু মি। এই জন্যই আইবি ম্যাডামের এটা আল্লাহ বাটনটা বড় দিয়েছে, মানে কালারটা বড় দিয়েছে, লালটা। বাকি 3টা আমি মনে করি সমান। ওই যদিও বাদামি বনের ডট 3টা সমান, একটা অসমান, লাস্টেরটা, সেই অনুপাতে তো কালার ছোট দেয় নাকি, এখানে কালার লালটাই বড়, বাকি 3টা মনে হয় সমান। এবং আমি আগে বলেছি, বেশ কয়েকবার রিপিট করছি, যে 2টা আমার মনে আছে লাল এবং নীল, পরে 2টা আমার মনে নাই, সেজন্য আমি নিজের থেকে বসিয়ে দিয়েছি চকোলেট কালার, আর একটা হলো সিলভার কালার, বা সিলভার কালার বললে ওকে, এটা অনেকটা অ্যাশের মতো, একটু ডিপ, সিলভারের মধ্যেও একটু অ্যাশ আছে কিছু। তো ওই 2টা ওয়ার্ডে যেতে চাই না, শুধু সিলভার কালারে আমি রাখতে চাই। তো এখন আপনারা বুঝতে পেরেছেন আইবি ম্যাডামের সেটা কেন হবে। আর
মাহবুবের সবগুলোর জন্য আসলে মাহবুবের বিরুদ্ধে আমি 2005-এ প্রথম জিডি শুরু করেছি। 2005-এ মাহবুবের নামে ডাইরেক্ট নয়, তারপরে 2006-এ 2007-এ মাহবুব মাঝে মধ্যে তার নাম্বার দিয়ে আমাকে কল দিত, এবং ওই মহিলা ওকে মানে ওই মহিলা যাতায়াত ছিল ওর বাসায়, তখন আমি একটু অফ ছিলাম ওই মহিলা থেকে, এই জন্যই ওই মহিলা ওকে টাকা দিত আর ও কাজ করত। তো যেটা হয়েছিল, যখন আমি 2007-এ লন্ডন থেকে আসলাম, আমার এখানে স্পট এডমিশন হবে হোয়াটসঅ্যাপেল কলেজের, না 2007-এ বোধ হয় এটা বাইট, এই রম্পট রোডের ব্রিটিশ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ই কমার্স। তো একটা স্পট এডমিশন হলে অনেক আয়োজনের ব্যাপার স্যাপার থাকে। ইংল্যান্ডের থেকে ওই রকমই আমাকে পাঠানো হয়েছিল, এবং বার্নার্ডও এসেছিল, যার বাড়ি জার্মান, সে বাইট কলেজে একজন ইন্টারন্যাশনাল এডমিশন টিউটর ছিলেন। তা আমি খুবই ব্যস্ত ছিলাম। এই মাহবুব তখন ওই সময়ে 2007-এর দিকেই একটা সময় ওই যে ডিবির এসি এবং আরও 4 জন যখন নিয়ে আসলেন, তখনই আমি ডিবির এমন একজনের কাছে গেলাম, উনি মনে হয় জয়েন্ট কমিশনার, এমনই। আমার যে আবেদনটা, অভিযোগটা, সেটা আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, টুইটারে অনেকবার পোস্ট করেছি, আপনারা দেখবেন। সেখানে আরও 2 জনের নাম আছে, আলী আশরাফুল্লাহ, 3 ধানমন্ডি 14/2 ধানমন্ডি আওয়ামী লীগ অফিসের উল্টা দিকে তার বাসা। তাকে ওইখান থেকে পাঠিয়েছে তা নয়, আমি বিজ্ঞাপন দিয়েছিলাম, সে এসেছে। কিন্তু টাকা এক্সট্রা পাইলে যেটা হয় আর কি, ওই কালকে ইমনের নাম বলেছে, আজকে আরেকজন আলী আশরাফুল্লাহ, এই 14/2 3 আওয়ামী লীগ অফিসের উল্টা দিকে তার বাসা। কারণ যখন আমি তার অ্যাড্রেস খুঁজে ফেলেছি, বের করে ফেলেছি আমি নিজে গিয়ে। আরেকটা হলো, ওর নাম কি, বাড়ি হলো ডিটিএম ফেনী, গাজীরবাগ। ওর নামটা আমি কোথায় জানি নোট করেছি। আচ্ছা, এর নামটা এখন পাচ্ছি না। শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন, আলী আশরাফ এবং মাহবুব ওদেরকে কমান্ড দিতেন, ওরা কাজ করত। আরও কয়েকজনের নামে আমি একটা জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝিয়েছি, এবং উনি আমার সামনে মনে হয় এসির সাথে কথা বললেন যে কেন গেছো, কী অবস্থা। আবার সেদিকে যাচ্ছি না, আমি আরেকটা জিনিস দেখাতে চাই। এই পল্লী পরিক্রমা 29 ডিসেম্বর 2006-এ এটা প্রকাশ হয়েছে। 29 ডিসেম্বর 2006, এই 23 নম্বর পেজ, আমি একটা নোট রেখে দিয়েছি। এখানে কি লিখেছে দেখেন। কোয়েল নামের ভুয়া প্রতিষ্ঠান উচ্চশিক্ষায় বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। কোয়েল নামের ভুয়া প্রতিষ্ঠান উচ্চশিক্ষায় বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করছে। রাজধানীর কোটিপতি রিপোর্টার, রাজধানীর কোটিপতি, কি লিখে থাকবে এটা তো বুঝতে পারছেন, স্টাফ রিপোর্টার। তো এই ধরনের ফেক নিউজ, এগুলো তো আমল দিলে আমার বিরুদ্ধে কোটি কোটি অভিযোগ এই পর্যন্ত রিজ হয়েছে, প্রতিদিনই হয়। ওই ঢাকা কলেজে পড়ি নাই, অথচ এই হেলমেট নিয়ে যেটি হয়েছে, ঢাকা কলেজ ছাত্ররা যখন নিউ মার্কেটের সাথে লাগলেন, হেলমেট কার জন্য বেরোলো, কারা এরা, যারাই বেরোইছে, আমি যে ঢাকা কলেজের একজন এবং আমি যে সমকামী নয়, আমি তো মনে করি ওরা ওই সাপোর্টটা নিয়ে বের হয়েছে।
তো এই সাপ্তাহিক পল্লী পরিক্রমা ডিসেম্বর 2006, আমি এগুলা ডিবি হয়তো মুখে বলেছি, দেখাইনি, কারণ হাজার হাজার জিনিস আমার বিরুদ্ধে। হ্যাঁ, আর এটা বারবার দেখেন, স্টাফ রিপোর্টার, রাজধানী কোটিপতি। আমি একটু পড়ে শোনাই কী লিখছে। বাংলাদেশের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার নামে বিদেশে যাওয়ার পথ খুঁজতে থাকে, আর এই সুযোগে একটি ভুয়া প্রতিষ্ঠান হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে বিদেশ যাওয়ার আশায় বহু ছাত্রছাত্রীরা। রাজধানী ঢাকায় ফুয়েল নামে একটি প্রতিষ্ঠানে প্রতারিত হচ্ছে অসংখ্য মানুষ। প্রতারিত প্রতিষ্ঠানের মালিক হচ্ছে মোহাম্মদ রেজাউল হুদা, ফুয়েল 102, কাকরাইল, ষষ্ঠতলা, ঢাকা, কাকরাইল পেট্রোল পাম্পের কাছে। রেজাউল হুদা নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করে, আদৌ আমি ব্রিটিশ নাগরিক নয়। সেই দাবি করে লন্ডনের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে সে ছাত্রছাত্রী ভর্তি করাতে পারে। সে বলে মোটা অঙ্কের টাকা দিলে এমন কোনো কাজ নেই যে পৃথিবীতে সম্ভব নয়। ভুক্তভোগীরা বলছে এই প্রতিষ্ঠানটি প্রথম শ্রেণীর প্রতারিত প্রতিষ্ঠান হিসাবে চ্যাম্পিয়নশিপ দিলে রেজাউল হুদা প্রথম স্থান অধিকার করতে বলে মত প্রকাশ করা হয়। ভর্তি সংক্রান্ত বিষয়ে বহু লোক প্রতারিত হয়ে টাকা ফেরত পায় নাই। টাকা ফেরত চাইলে মাস্তান দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। প্রতারণার অন্য নানা কৌশল অবলম্বন করা হয়। অভ্যর্থনা কক্ষে একজন সুন্দরী মহিলা দিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের ছলে বলে নানা কথা বলা হয়। মহিলাটি বলে এমডি স্যার ভর্তির ব্যাপারে লন্ডন অবস্থান করছেন, ইত্যাদি ইত্যাদি। আজ পর্যন্ত কোনো ছাত্রছাত্রী এই ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে গিয়েছে বলে প্রমাণ নাই। পরবর্তী সংখ্যায় বিস্তারিত। স্টাফ রিপোর্টার, রাজধানীর কোটিপতি। তো নামও দেয় নাই, স্টাফ রিপোর্টারের নাম দেয় নাই। এনিওয়ে, আমি শুধু বাইদে ভাই বললাম। আর একটা কথা বলি, আমার রামপুরা থানায় একটা জিডিও, একটা বা দুইটা জিডিও আছে, এবং একটা মামলা বিজ্ঞ মহানগর হাকিম, মুখ্য মহানগর হাকিম, ঢাকা মহানগর আদালত বরাবর। আমি আসলে রামপুরা থানা যখন ওসি ছিলেন কুদ্দুস ফকির সাহেব, আমি তখন 1174 পশ্চিম মালিবাগ, মানে পশ্চিম মালিবাগ চৌধুরীপাড়া, যেটা রামপুরার সাথে, রামপুরা বাজারের থেকে একটু আগে, আপনার ইয়ের দিকে আর কি, পূর্ব দিকে, এটা একটা 6 তলা একটা এখানে ব্যাচেলর থাকে। আমি একটা সিট নিলাম। আমার ইয়েটা আসলে তখন আমার কোনো কিছু করার ছিল না। তো সেখানে আমার সুটকেসে আমি যখন ঘুমিয়েছি, 2 ছেলে, নাম হলো আপনার সাইদুল ইসলাম এবং আরেকজন হলো মাজেদ, তারা কিন্তু আরেকটা রুমে 2 জন থাকতো। ইয়াং বয়স 30-35 বছর, 2 জনেরই 30-এর উপরে হবে। পড়াশোনা হয়তো ঢাকায় করেছে। গোয়েন্দা তখনও মাথায় বলা আরম্ভ করছে। কীভাবে ইনফরমেশান দিছে জানি না, তারা আমার মানে সুটকেস খুলে, আমি ঘুমাইছি রে, আমার লাল পাঞ্জাবি এবং কালো পাঞ্জাবি নিয়ে গেছে, এবং এই সুটকেস খুলে আমার মানিব্যাগ খুলে 500 টাকা নিচ্ছে। এবং আমি যখন এই বাসা থেকে চলে গেছি, আমি থাকি না বেশি দিন, আমি দেখি যে আমি তাদেরকে, আমি বাসাটা শিফট করে অ্যারেস্ট করাইছি। আমার একটা আইফোন, আমার মনে হয় প্রায়, এটা আইফোন কত জানি, এটা আমার মায়ের ফোন, আমার ছোটো ভাই আমেরিকা থেকে কিনে আনছিল। তো এই আইফোনটা নিয়ে গেছে। আইফোনটা লক করানো, আমি ইউজ করতাম না, আমি অন্য একটা ফোন করতাম। এটা আসলে আমার ভাই কারে দিয়ে খুলেছিল, ওই ইমেল ইয়াতে, জিমেল আমি খুলতে পারিনি, কিন্তু আমার মা ইউজ করতেন, আমাকে দিলেন যে তুই এটা ইউজ করে, তো দামি, আমি কি করব। এখন এই আইফোনটা নিয়ে গেছে। আইফোনটা পরে করছি আমি, যখনই রামপুরা থানা গেলাম যে আমার এটা নিয়েছে। আমি নতুন একটা বাসায় গেলাম, রাস্তার ইয়েতে পশ্চিম দিকে। তো আমি প্রথমে অ্যারেস্ট করালাম, রামপুরা থানায় গেলাম। ইট ইজ পিওরলি এ থেফট কেস, চুরির মামলা। তো উনি বললো আপনি এজাহার দাখিল করেন। আমি এজাহার লিখলাম নিজ হাতে। আমাকে হেল্প করলেন যারা সেখানে বসেছিলেন। তো তারা 2 জনকে আসামি করে আমাকে পুলিশ দিলেন। আমি তাদেরকে বাসায় পেলাম, 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসলো।
তাদেরকে বাসা পাই না, পুলিশ মানে কীভাবে অ্যারেস্ট করছে আমি জানি না, কিন্তু সেখানেই সামহাও ওরা আসছে। ওদেরকে রামপুরা থানায় নিল। আমি আসলে একটা পর্যায়ে, কারণ এগুলো তো আমার ক্ষেত্রে লক্ষ লক্ষ বার হয়েছে, কারণ কষ্ট দেওয়া উচিত না, তো তাদেরকে অ্যারেস্ট করলো। আমি নিজে তখন আমার পিপিলেজ স্ট্যাটাস ছিল, আমি হাইকোর্টে আমার মাস্টার অর্থাৎ আমার সিনিয়রের সাথে বসতাম একটা রুমে, হাইকোর্টের এক্সটেনশন কত জানি। তো সেখানে বর্ষাকালে নিয়ে আমি এই ঢাকা মহানগর আদালতে হাজির হলাম নিজে। আমি দাঁড়িয়ে বললাম যে এই অবস্থা, তারা দুজন আমার এই করেছে। উনি এটা অ্যাকসেপ্ট করলেন এবং পুলিশ তো রিপোর্ট দিলই। দুজনকে কারাগারে নিক্ষেপ করলো। কিন্তু এর পরের দিনে, যেদিন আমি মহানগর হাকিম আদালত থেকে আসলাম, সেদিন বিকালে আমাকে অ্যাম্বুলেন্সে উঠাই নিল। রাস্তার মধ্যখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আমার শ্বশুরবাড়ির যে আমার ডিভোর্স ওয়াইফ, তার বড় বোনের হাজব্যান্ড ওই ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন পড়ায়, ওই সুপ্পা মাদ্রাসায় পড়তো আমার ভাইয়ের সাথে, ইয়াকুব, সেদিন নামটা ভুলে গিয়েছিলাম, তার বাড়ি বরুড়া, বিএনপি করেন, কিন্তু উনি এটা লিড দিচ্ছেন। এবং আমার ভাইয়ের সাথে যোগাযোগ করে, কামরুল হুদার সাথে যোগাযোগ করে উনি টাকা পাইলেন, 2 লাখ না কত নিচে আমি জানি না। কামরুল হুদাকে হয়তো হাতের জিল থানায় আমাকে যেহেতু উঠিয়ে নিল, অ্যাম্বুলেন্স আসছে, আমাকে উঠায় নিল, কোথায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, নিয়ে এক জায়গায় ঢুকে দিছে। সেখান থেকে আমি 1.5 মাসের আগে বের হতে পারি নাই। বের হওয়ার পরই আমার বাবা মারা গেল, এবং ওইখানে থেকেই বইপত্র নিয়ে আমি হাইকোর্টে ওই প্রিলিমিনারি পরীক্ষা দিব বার কাউন্সিল সনদ পাওয়ার জন্যে। এর মধ্যে গেল বাবা মারা। তারপরে আমি আমার ছোটো বোন সহ একসাথে পরীক্ষা দিলাম, সেও টিকে নেই, আমিও টিকে নেই। আমার ক্ষেত্রে তো যেটা হয়, আমার স্টোমাকে গ্যাস দিয়েছে পরীক্ষার হলে, এবং ঘেঁয়াচ্ছিল যে আমি কোথায় রং করছি জানি না, আমাকে রাষ্ট্রপতি বানাবে, প্রধানমন্ত্রী বানাবে, স্পিকার বানাবে, এটা নয়, পক্ষে বিপক্ষে আছি। তা আমি মনে করছি দুর্বার, এটা হলে ফার্স্ট টাইমে হতো, I don't have any more interest to be here. I rather left it. I didn't try further to seek for any future preliminary exam. Anyway, আমি যেটা বলছিলাম, আমার ভাইকে হয়তো এই ইয়াকুবে মিসগাইড করেছে এবং ওর থেকে টাকা নিয়েছে। তা আমার ভাই আমাকে ভুল বুঝেছে বলে আমি মনে করি উনি গত নির্বাচনে পাশ করতে পারেন না। আসলে ওনার 2টা উপজেলা নির্বাচনে আমি ছিলাম, একবার চিটাগাং আর সেকেন্ড টাইম লন্ডনে, থার্ড টাইম আমি ওনাকে ভোট দিলাম। উনি যদি আমাকে গাড়িতে উঠাতেন, আমাকে সাথে রাখতেন, কারোর হেডম নাই, ওনাকে ফেল করাবে। কিন্তু মাহবুব, বাবুল আমার সাথে পড়েছে, ওনার আপনজন, ওনার সাথে আমি দেখেছি বিভিন্ন সময় খুবই ঘনিষ্ঠ। মাহবুব কি জিনিস, বাবুল ওই রকম নয়। বাবুলকে আমি সম্মান করি। তার বাবা আমাদের স্কুলের ফিজিক্যাল টিউটর ছিলেন, আমার বাবার সাথে চেয়ারম্যান নির্বাচন করেছেন, উনি আমাদের জিওগ্রাফি পড়াতেন। আমি একটা হাউস লিড দিতাম, অ্যাসেম্বলি চালাতাম এখানে, বাবুলও অ্যাসেম্বলি চালাতো। আমার হাউসের নাম ছিল তিতুমির, বাবুলের হাউসের নাম ছিল শেরে বাংলা। আমাদের স্কুলে 5টা হাউস ছিল, সরওয়ার্দি, লতিফুন্নেসা, আরেকটা মনে হয় শেরে বাংলা, সরওয়ার্দি, লতিফুন্নেসা, তিতুমির, আরেকটা আছে কোন কী জানি। তো এনিওয়ে উনি সম্মান করতেন। আমি বাবুলকে বুঝি। বাবুলের কাছে আমি গেলে চা খাওয়া তো ঠিকই, তার বাবুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন, এখানে আমি গেলে আমাকে নেট ছেড়ে দিতেন। আমি অনেক সময় নেট চালাতাম, সে কোথায় কাজে ব্যস্ত লোক, পলিটিশিয়ান বটে, এবং এলাকার অনেক কিছু দেখাশোনা করতেন। কিন্তু প্রথমে ফোনটা দিত মাহবুবকে, ও মাহবুব, মানে আমি আসছি এই আর কি। তাহলে মাহবুব, বাবুল, মাহবুব কি জিনিস, ওর ভাই বাদল ভাই আরেকজন আছেন, বাদল ভাই জামাত করতেন এক সময়। আমি যখন 8-9-এ পড়তাম, আমরা আমাদের এখানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে যাইতেন, বা বিভিন্ন কিছু ইসলামিক অনেক কিছু, ওই 6-7 জন নিয়ে যাইতেন। আগে তো এরকম এটা ছিল, এই সাউন্ড করো না। তো বাদল ভাই পুলিশে আছে কিনা জানি না,
থাকলেও আমি জানি না, আমার সাথে যোগাযোগ নাই। এলাকা আমি লন্ডনে ছিলাম, পড়াশোনা চিটাঙে করেছি, ঢাকায় করেছি, সবার সাথে আমার সবসময় যোগাযোগ নাই। তো বাদল ভাই কি পুলিশে আছেন কি না, নাকি অন্য কোনো কাজ করেন, আমি শুনেছি বা মাথায়ও ইন্টেলিজেন্স বলে, এগুলো তো আসলে বিশ্বাস করা যাবে না। বাদল ভাই পুলিশে আছেন কি না, ঢুকেছেন কি না, কারণ রতন ভাই তো অনেক আগ থেকেই পুলিশে আছেন, এটা এলাকার সবাই জানে। তো মাহবুব যেটা করেছে আসলে তারটা আমি বারবার করি কেন, সেই কিন্তু এগুলো জগাখিচুরি করছে, হ্যাঁ, না জেনে না শুনে। ওই 1 লাখ টাকারটা জানতো না, দেখেন সেটা হয় নাই। আমি বাংলাদেশ আসছি 17 সালের ফেব্রুয়ারি মাসে ওইটা নিয়ে রেস হয়েছে। তার আগে এই 2 লাখ লন্ডনে কোনো হয়নি। তাহলে মাহবুবের কারণে এই এলাকার মানুষ 3টা ইউনিয়নে 4টি ইউনিয়নে আমার মনে হয় অন্তত 15 থেকে 20,000 লোককে হত্যা করা হয়েছে প্রযুক্তি দিয়ে। এখন কোভিড-19 আসছে, উসিলা তো অনেক কিছু আছে, তা আপনারা বুঝবেন। আমি কথা সেদিকে যাব না, বারবার মাহবুবের কথাটা কেন বলি, শুরু কোত্থেকে হয়েছে। আমি তো কিছু জিনিস দেখালাম, এই পল্লী পরিক্রমা, সাপ্তাহিক পল্লী পরিক্রমা এটা অপরাধের কথা লিখে, এবং আমার একটা মামলা, আমার ভাইদেরকে যেভাবে ব্ল্যাকমেলিং করছে, ভাইদের মাথা কে বলে সেটা তো জানে না। মাহবুব হাই প্রোফাইলের একজন। হাসিনা যদি ডাইরেক্ট ওকে ফোন দেয়, ওই কোনো এভিডেন্স আছে নাকি, ওদের গোয়েন্দারা সব মুছে ফেলছে। প্রাইম মিনিস্ট্রিয়াল ফান্ড থেকে টাকা দিলে সেটা এভিডেন্স রাখবে? হাসিনা যাওয়ার আগে তো মুছে ফেলার কথা, কারণ ওরা আমাকে ভিতর দিয়ে গুলি কম করে নাই, বাইরে দিয়েও গুলি করছে মনে করি। হাদিকে তো বাইরে দিয়ে গুলি করছে, যদিও নাটক সাজায় যে হুন্ডা দিয়ে গেছে, ওগুলো নাটক, ওই প্রযুক্তির গুলিয়ে উঠছে। তখন আমি চিটাং ছিলাম এবং আমি জানি, কারণ হাদিলিক তো হয়েছে। ওই কালকে যে হাসানাত আবদুল্লাহ বলেছি, ওদেরও আরেকজন আছে আক্তার হুসাইন, এটা আবার উল্টা, আম্মা আর হুদা AH। কথা বলতে চাইলে অনেক বলা যাবে। এখানে 32 মিনিট হয়ে গেছে, আজকে এখানে শেষ করতে চাই। এভাবে যে ইনফরমেশানগুলো আমি আজকে কিছু রেকটিফাই করলাম, সামনে আরও করা যাবে। কিন্তু আমাকে হোঁচট দেয়, এই মায়ের গুপে দেয়। আজকে আবার একটু চুল সাইজ করতে গেছিলাম সেলুনে, হঠাৎ করে এখান দিয়ে নিয়ে নিয়েছে। আমার মনে হয়েছে আমার ইমিডিয়েট আত্মাটায় ওরা করলে এটা এখানে আসে। এগুলো টু মাচ। মায়ের গুপ জানে যে 2 জন হবে, 3 জন হবে না, ইম্পসিবল। অঙ্কের মতো আস্তে আস্তে হয়েছে, 3 জন হলে এরকম হবে কেন আপনারা বোঝেন? ওই মুসা নবীর যে লাঠি ফালাইলে আরও 4টা, মুসা নবীর সাপ হয়ে ওই আরও 4টা লাঠির পালায়, ওইগুলোও সাপ হয়, ওই সাপগুলোকে খেয়ে ফেলে। ওই 4 জন কারা? খালি জাদুকর বললে হবে না, ওরাও হয়তো উপরের আরেক গ্রুপে পাঠায়। আর নবী মোহাম্মদ এবং এই আমরা না না ওই যে ইসলামের, এই তোমাকে কথা বলতে না করছি না এখানে, ও এখানে বসে থাকবে। তো এখন ঘটনা হলো, আসলে এখানে ছেলে টেলে কয়েকটা আসে, খুব আমি ডিসকমফোর্টও ফিল করি অনেক সময়। তো আমাদের মদিনায় যে যুদ্ধ হলো, সেখানে আমাদের নবীর সাথে, নবীর সাথে ইসলামে এটা নিয়ে আসলে কি বলবো, আবু জাহেল ওনার মক্কা থেকে মদিনা যাওয়ার দরকার ছিল নাকি? মক্কা থেকে মদিনা যাওয়ার দরকার ছিল না। ওইটার পিছনেও ওই রকম আল্লাহ সবসময় 2টা গ্রুপকে, বাদামি বর্ণের ফেরেস্তা, কালো বর্ণের ফেরেস্তা, দুজনকেই আল্লাহ পাঠিয়েছেন এবং বার্তা প্রতিষ্ঠার জন্যই পাঠিয়েছেন। এই হলো কথা। আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ ইদানিং একটু মাস্তানমুখী হয়ে গেছে। একটু 2-1 জনের সাথে আমি কথা বললে, হ্যান্ডশেক করলে ওরা একটু উপরে উঠে, তাতেই ওদের এত আস্ফালন ঘটে। এতটা চিন্তা করা ঠিক নয়, কারণ ওপর থেকে সেরকম কোনো অনুমতি নেই। তাদের বোঝা উচিত সব কিছুই ওপর থেকেই আল্লাহর ইন্টেলিজেন্সরাই নির্ধারণ করেন, তাদের সম্মতিক্রমে এখানে সব কিছু হয়। আমি মিথ্যা বলবো কেন? দিন তো আর একদিনে যায় নাই। প্রতিটি 24 ঘন্টা, প্রতিটি মাস, প্রতিটি বছর, এতগুলা বছর চলে গেছে, এখনও তাদের বোধগম্যতা আসে নাই যে আই হ্যাভ বিন টেলিং দ্য ট্রুথ ফর মোর দেন এ ডেকেড। থ্যাংক ইউ ইন এনি ওয়ে। আসসালামু আলাইকুম।